অভিকর্ষ সূত্র। ভর ও ওজন কি? ভর ও ওজনের মধ্যে পার্থক্য। জি স্যার, ভর ও ওজনের মধ্যে পার্থক্য। আচ্ছা, তারপর আসেন আলো চ্যাপ্টার। আলো চ্যাপ্টার হচ্ছে আলোর প্রতিফলন ও প্রতিসরণ কাকে বলে? জি স্যার, আলোর প্রতিফলন ও প্রতিসরণ কাকে বলে? হ্যাঁ, তারপর হচ্ছে লেন্স কত প্রকার ও কি কি? জি স্যার। একটি আদর্শ মানব চক্ষুর অংশসমূহ কি? একটি আদর্শ মানব চক্ষুর অংশসমূহ কি? একটি আদর্শ মানব চক্ষুর হ্যাঁ, চক্ষুর অংশসমূহ কি? জি দৃষ্টির ত্রুটিসমূহ কি কি এবং কেন হয়? দৃষ্টির ত্রুটিসমূহ কি কি এবং কেন হয়? মানে মানুষের চোখের দৃষ্টির ত্রুটি হচ্ছে দুইটা। আমি পড়েছিলাম, একটা হচ্ছে রসদৃষ্টি আর একটা হচ্ছে দীর্ঘদৃষ্টি। রসদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি আর একটা হচ্ছে দীর্ঘদৃষ্টি। আচ্ছা, রসদৃষ্টি মানে হচ্ছে যেটা কাছের জিনিস দেখতে পায় না, আর দীর্ঘদৃষ্টি যেটা দূরের জিনিস দেখতে পায় না। তো এই দৃষ্টির ত্রুটিসমূহ কি কি কি? হ্যাঁ, হ্যাঁ, দৃষ্টির ত্রুটিসমূহ কি কি এবং কেন হয়? জি, কেন হয়? হ্যাঁ, আরেকটা প্রশ্ন লিখেন। মানুষের স্বাভাবিক দেখার ন্যূনতম দূরত্ব কত? মানুষের স্বাভাবিক দেখার ন্যূনতম দূরত্ব কত? অর্থাৎ আহ, মানুষ মানে সর্বনিম্ন কত দূরত্বে স্বাভাবিকভাবে দেখতে পায়, ওই দূরত্বটা কত? মানুষের স্বাভাবিক দেখার ন্যূনতম দূরত্ব কত? জি, মানুষের স্বাভাবিক দেখার ন্যূনতম দূরত্ব কত? হ্যাঁ, এই যে কি বলে, আহ, মারিয়া কি লিখতে পারতেছেন? জি স্যার, লিখেছি। আচ্ছা, তাহলে আহ
আলোর উপরে মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট। তারপর আসেন শব্দ। শব্দ কি বা শব্দের সংজ্ঞা আর কি। তারপর হচ্ছে শব্দের শব্দ কি, প্রতিধ্বনি কিভাবে সৃষ্টি হয়। জি স্যার, প্রতিধ্বনি কিভাবে সৃষ্টি হয়? শ্রাব্যতার সীমা বলতে কি বুঝো? শ্রাব্যতার সীমা বলতে কি বুঝো? শ্রাব্যতার সীমা বলতে কি বুঝো? জি স্যার। শব্দে তর ও শব্দোত্তর। শব্দে তর, শব্দে তর ও শব্দোত্তর কাকে বলে? শব্দে ত্বরণ। শব্দে ত্বরণ না, শব্দে তর, 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 ত্বরণ। শব্দে তর ও শব্দোত্তর কাকে বলে? বলে। জি। মডার্ন ফিজিক্স থেকে যেমন এক্স-রে কি? এক্স-রে কি? এক্স-রে, এক্স-রে কি বা রঞ্জন রশ্মি কাকে বলে? এক্স-রে, এটার আরেকটা নাম হচ্ছে রঞ্জন রশ্মি। এক্স-রে কি বা রঞ্জন রশ্মি কাকে বলে? এক্স-রে এর ব্যবহার লিখো। চিকিৎসা বিজ্ঞানে তো আছেই, এছাড়া মানে আর কোথায় কোথায় এক্স-রে ব্যবহার করা যায় আর কি। এক্স-রে এর ব্যবহার সমূহ লিখো। জি রে। আলোক রশ্মি কয় ধরনের হয়? ওই যে ৩ ধরনের, আলফা, বিটা, গামা। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। আলোক রশ্মি কয় ধরনের হয় ও কি কি? জি। তো এই হচ্ছে মানে টোটাল ইয়েটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, মানে দুইটাই কিন্তু সম্মিলিতভাবে। তার মধ্যে ফিজিক্সের মধ্যে একেবারেই ইম্পর্টেন্ট, মানে যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে বা কি ধরনের আসতে পারে আমি একটু একটু বলে দিলাম, আর সাজেশন তো দিবই। আর কেমিস্ট্রির মধ্যে কিন্তু হচ্ছে আবার দুইটা পার্ট, একটা অর্গানিক আর একটা নন অর্গানিক, মানে জৈব এবং অজৈব। তো আমি অজৈবটার উপরেও কিছু ইয়ে বলে দিচ্ছি। যেমন হচ্ছে পদার্থ কাকে বলে, পদার্থ কয় ধরনের ও কি কি। এটা হচ্ছে কেমিস্ট্রি, মানে অজৈব রসায়নের অংশটা, নন অর্গানিক কেমিস্ট্রি। পদার্থ কাকে বলে? পদার্থ কয় ধরনের ও কি কি। জি। প্রতীক, প্রতীক, সংকেত ও যোজনী কি? প্রতীক, সংকেত ও যোজনী কি? উদাহরণ সহ লিখো।
জি স্যার। সমীকরণ সমীকরণ বলতে আসলে শুধু সমীকরণ বলা ঠিক হবে না। রাসায়নিক সমীকরণ কাকে বলে? রাসায়নিক সমীকরণ কাকে বলে? রাসায়নিক সমীকরণের প্রকারসমূহ কি কি? আসলে রাসায়নিক সমীকরণের প্রকার বলতে গেলে অ্যাকচুয়ালি দুইটাই প্রকার। আমি সম্ভবত লাস্ট ক্লাস বা তার আগের ক্লাসে অনেকক্ষণ বুঝিয়েছিলাম এটা, যে আমরা সমীকরণকে সমান চিহ্ন দিয়ে লিখতে পারি, আবার তীর চিহ্ন দিয়েও লিখতে পারি। আমি বুঝিয়েছিলাম না এই বিষয়টা? ওই দুইটা আরকি আসলে মুড এটার। কিন্তু আপনাদের মূলত রাসায়নিক সমীকরণ কাকে বলে? রাসায়নিক সমীকরণের প্রকারসমূহ এটা আসে না খুব একটা। তারপরও এটা আবার আপনাদেরকে মনে করাই দিলাম আরকি। কিন্তু ওইটা আসে যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া কত প্রকার ও কি কি? তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওই যে সংশ্লেষণ বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া পড়েছিলাম না? তারপরে জি স্যার। হচ্ছে হ্যাঁ, ওই বিক্রিয়াগুলা দিতে হবে। তাহলে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া কত প্রকার ও কি কি? এটা কিন্তু প্রশ্ন আসে। আর এখানে রাসায়নিক সমীকরণ কাকে বলে? এটা সিম্পলি এটুকুই আসে আরকি আসলে। আর ওইগুলোও কিন্তু আসে। ওই যে প্রতীক সংকেত যোজনী কি বা কাকে বলে? তাহলে এখানে লিখেন রাসায়নিক সমীকরণ কাকে বলে? রাসায়নিক সমীকরণ কত প্রকার ও কি কি? বা বিভিন্ন প্রকার রাসায়নিক সমীকরণ সম্পর্কে লিখো। ওই তখনও একই একই কথা। জি স্যার। আচ্ছা, তারপর লিখেন অম্ল, ক্ষার ও লবণ বলতে কি বুঝো? অম্ল মানে অ্যাসিড। অম্ল, ক্ষার ও লবণ বলতে কি বুঝো? অম্ল, ক্ষার ও লবণ বলতে কি বুঝো? তার সাথে একটা প্রশ্ন, একটু লজিক্যাল প্রশ্ন আসে। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। ব্যাখ্যা করো। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। ব্যাখ্যা করো। এটা সকল সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। ব্যাখ্যা করো। সকল খারই খারক কিন্তু কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। ক্ষর ক্ষারক ব্যাখ্যা করো। এটা ক্ষার আমি একটু ও, বলি, তাহলে আপনাদের মানে মুখস্থ করতে হবে না, এখনই মুখস্থ হয়ে যাবে। জি আচ্ছা, স্যার। এটা আমি বলি, আপনাদের এখনই মুখস্থ হয়ে যাবে। সেটা হচ্ছে যে ক্ষারের সংজ্ঞাতে হচ্ছে যে সকল পদার্থের সাথে আহ, ধাতব মানে অক্সাইড এবং হাইড্রোক্সাইড যুক্ত থাকে, অর্থাৎ যে সকল পদার্থগুলা অক্সাইড অথবা হাইড্রোক্সাইড যুক্ত যে সকল পদার্থ আছে সেগুলাই হচ্ছে ক্ষার। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড, সরি, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। এই যে CaO মানে ক্যালসিয়াম অক্সাইড, এটাও ক্ষার। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH2 ব্র্যাকেটে, এটাও ক্ষার। তারপর আমি যদি বলি আহ, উম, ধরেন পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে KOH, এটাও ক্ষার। আবার আমি যদি বলি ধরেন আহ, কি বলবো, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, সেটাও ক্ষার। তাহলে দেখেন যে শুধু অক্সিজেন যুক্ত মানে ধাতব যে যৌগগুলা এগুলোও ক্ষার, আবার হাইড্রো অক্সাইড মানে OH যুক্ত যে ধাতব যৌগগুলা এগুলোও ক্ষার। আমরা সবগুলোকে ক্ষার বলতেছি। তো তার মধ্যে যে সকল ক্ষার পানিতে দ্রবণীয় তাদেরকেই ক্ষারক বলা হয়। এবং ওইটার বৈশিষ্ট্য হচ্ছে যে পানিতে যখন দ্রবণীয় হয় তখন ওইটার শুধু অক্সাইড থাকতে পারে না, তখন এটা হাইড্রোক্সাইড হয়ে যায়, কারণ ওই যে পানির মধ্যে তো হাইড্রোজেন আছে, সেজন্য তখন এটা হাইড্রোক্সাইড হয়ে যায়। তার মানে আমি যে এই দুই ধরনের পদার্থগুলোকে বা যৌগগুলোকে বললাম যে ক্ষার, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড মানে এখানে শুধু অক্সিজেন আছে, এটাও ক্ষার।
আবার বললাম সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH2, এখানে OH মানে হাইড্রোক্সাইড আছে, এটাও ক্ষার। আবার বললাম ক্যালসিয়াম অক্সাইড CaO, এখানে শুধু অক্সিজেন আছে, এটাও ক্ষার। আবার বললাম আমি ধরেন পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, এটাও ক্ষার, এখানে হাইড্রোক্সাইড আছে। তার মানে আমরা দেখছি যে ক্ষারের মধ্যে দুই ধরনের যৌগই থাকতে পারে, মানে শুধু অক্সাইড যুক্ত যৌগ অথবা হাইড্রোক্সাইড যুক্ত যৌগ, দুই ধরনের যৌগকেই কিন্তু আমরা ক্ষার বলতে পারি। কিন্তু ক্ষারকের বেলায় বৈশিষ্ট্য হচ্ছে যে এরা পানিতে দ্রবণীয় হতে হবে এবং হাইড্রোক্সাইড যৌগ হবে। তার মানে হচ্ছে শুধু অক্সাইড যুক্ত যে যৌগগুলা, এগুলা ক্ষারক না। অনলি হাইড্রোক্সাইড যুক্ত যে যৌগগুলা, ওগুলা হচ্ছে ক্ষারক। তো তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? বলেন কি বোঝা যাচ্ছে? এই যে আমি এখানে যদি আমি বলি যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা কিন্তু একটু আগে যেই সংজ্ঞাটা বললাম সেই সংজ্ঞা অনুসারে এটা ক্ষার। আবার যেহেতু এটা হাইড্রোক্সাইড, তাহলে এটা কিন্তু ক্ষারকও। তাহলে কি হলো যে সকল ক্ষার ক্ষারক, কিন্তু সকল সরি, এটা উল্টা বলে ফেলছিলাম আমি। সকল ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়। তার মানে হচ্ছে যে অক্সাইড এবং হাইড্রোক্সাইড, এই দুই ধরনের যৌগগুলোকে বলা হবে ক্ষারক। আর শুধুমাত্র পানিতে দ্রবণীয় যেই যৌগগুলা, সেগুলো হচ্ছে ক্ষার। তাহলে ওই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এরা সবাই কিন্তু ক্ষারক। আমি একটু আগে উল্টা বলে বলছিলাম, এগুলো সবাই হচ্ছে ক্ষারক। কিন্তু শুধুমাত্র অক্সাইড হাইড্রোক্সাইড যেগুলা, এগুলো হচ্ছে ক্ষার। তো তাহলে দেখেন যে ক্ষারক যেগুলা, ক্ষারকের ভিতরে কিন্তু দুই ধরনের যৌগই আছে। আর ক্ষারের মধ্যে আছে কি শুধুমাত্র হাইড্রোক্সাইড। তাহলে প্রশ্নটা তো তাই ছিল যে সকল ক্ষার ক্ষারক, কারণ যেটা অক্সাইড এটা কিন্তু ক্ষার, কিন্তু আবার ক্ষারকের মধ্যে সংজ্ঞা অনুসারে তো এটা ক্ষারকও। সেজন্য সকল ক্ষার ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। ওই যে শুধু অক্সাইড যেগুলা, সেগুলা কিন্তু আবার ক্ষার নয়। কারণ এই যে বললাম যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাও ক্ষারক। আবার ক্যালসিয়াম অক্সাইড, এটাও ক্ষারক। কিন্তু ক্যালসিয়াম অক্সাইড এটা কিন্তু ক্ষার নয়, কারণ এটা পানিতে না, মানে ওই হাইড্রোক্সাইড মূলক দিতে পারে না। তো এই জন্য ওই প্রশ্নটা ব্যাখ্যা করো মানে হচ্ছে এইভাবে উদাহরণ দিয়ে দিতে হবে। এটা জাস্ট আমি একটু বুঝালাম, তারপর আমি আপনাদেরকে আহ প্রয়োজনে এটা একটু লিখিত আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, ওই যে সাজেশনের সাথে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার থেকে আর এমন ইম্পর্টেন্ট কিছু নাই। নেক্সট আসেন ডাল্টনের আণবিক তত্ত্ব। ডাল্টনের আণবিক তত্ত্বটি লিখো। উদাহরণ সহকারে ডাল্টনের আণবিক তত্ত্বটি লিখো। স্যার হুম, উদাহরণ সহকারে ডাল্টনের আণবিক তত্ত্বটি লিখো। উদাহরণ ডাল্টন, উদাহরণ সহকারে ডাল্টনের আণবিক তত্ত্বটি লিখো। ডাল- উদাহরণ সহকারে ডালটনের আণবিক তত্ত্বটি লিখো, আণবিক তত্ত্ব। আণবিক তত্ত্বটি আচ্ছা, বস্তুর অবিনাশিতাবাদ কি? বস্তুর অবিনাশিতাবাদ কি? অবিনাশিতাবাদ মানে হচ্ছে যে যে কোনো বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণ, আমরা যদি বস্তুটাকে ভেঙেও ফেলি, তাহলে হয়তো দেখা গেলে একটা বস্তু ভেঙে আমরা একাধিক বস্তু উৎপন্ন করলাম, তাহলে উৎপন্ন পদার্থসমূহের মোট যে ভর, আর যেটাকে ভেঙে আমরা ওই উৎপন্ন পদার্থগুলোকে বানালাম, তার ভর একই হবে, মানে ভরের কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে বস্তুর অবিনাশিতাবাদ। বস্তুর অবিনাশিতাবাদ কি?
জি স্যার। অবিশ্রবণ বলতে কি বুঝো? ইংরেজিতে বলে অবি অসমোসিস। অভিশ্রবণ ইংরেজিতে বলে অসমোসিস। অবিশ্রবণ বলতে কি বুঝো? এটা আমি ইয়ে করেছিলাম, সেটা হলো ওই যে যেমন কিসমিস। কিসমিস যদি পানিতে ভিজে রাখা হয় কিছুক্ষণ পর কি হয়, ওইটা পানি খেয়ে একদম মানে একদম মোটা সোটা হয়ে যায়। তো আসলে কিসমিসের ভিতরে পানিটা কিভাবে গেল? যে প্রক্রিয়াতে আমরা যদি ভিন্ন ঘনত্বে দুটা পদার্থকে পাশাপাশি রাখি, অবশ্যই তরল জাতীয় হতে হবে, কারণ কঠিন হলে তো যেতে পারবো না একটা থেকে আরেকটাতে। তরল জাতীয় দুটা ভিন্ন ঘনত্বের কেন? যেমন কিসমিস, তার ভিতরে যে রসটা এটা কিন্তু একটু গাঢ় থাকে, আর এটাকে আমরা যদি পানিতে রাখি তার তুলনায় পানির ঘনত্বটা হচ্ছে কম, ওটা একটু পাতলা থাকে। তো তার মানে আমরা পানির মধ্যে যদি কিসমিসকে ভিজায় রাখি, এই যে দুইটা ভিন্ন ঘনত্বের তরলকে আমরা পাশাপাশি রাখলাম, তখন কি হয় যে কম ঘনত্বের অংশ থেকে বেশি ঘনত্বের অংশে যে প্রক্রিয়ায় তরল স্থানান্তরিত হয় তাকে বলা হয় অভিস্রবণ। তাহলে পানিটা আস্তে আস্তে কি করে, ওই যে অর্ধভেদ্য পর্দা, কিসমিসের যে স্কিনটা আছে বা উপরে যে চামড়াটা আছে, এটা হচ্ছে অর্ধভেদ্য। অর্ধভেদ্য মানে কি, মানে সরাসরি ভেদ করতে পারে না, কিন্তু একটু একটু করে ভিতরে পানি যেতে পারে। এটার মধ্যে অসংখ্য ছোট ছোট ওই যে ছাঁকনির মতো ছিদ্র আছে, যে কারণে পানিটা একটু দীর্ঘ সময়ে ওই পর্দা ভেদ করে কিসমিসের ভিতরে চলে যায়। কেন চলে যায়? যেহেতু কিসমিসের ভিতরের তরলটা হচ্ছে গাঢ়ত্ব বেশি কার তুলনায়, বাইরের তুলনায়, মানে বাইরের পানির তুলনায়। তো ততক্ষণ পর্যন্ত পানি যেতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ওই কিসমিসের ভিতরের ঘনত্ব এবং বাইরের ঘনত্ব এক না হবে। আর এই প্রক্রিয়াটাকেই বলা হয় অভিস্রবণ বা অসমোসিস। তাহলে আবারও বলি, যে প্রক্রিয়ায় দুটি ভিন্ন ঘনত্বের তরলের মধ্যে কম ঘনত্বের তরল থেকে বেশি ঘনত্বের তরলে আহ, মানে কম ঘনত্বের অংশ থেকে বেশি ঘনত্বের অংশে তরল স্থানান্তরিত হয় তাকে বলা হয় অভিস্রবণ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় হ্যাঁ, কম ঘনত্বের অংশ থেকে বেশি ঘনত্বের অংশে তরল স্থানান্তরিত হয় তাকে অভিস্রবণ প্রক্রিয়া বলে। কম ঘনত্বের অংশ থেকে অংশ থেকে বেশি ঘনত্বের অংশে তরল স্থানান্তরিত হয় বেশি ঘনত্বের ঘনত্বের স্যার বেশি ঘনত্বের অংশে তরল অংশ স্থানান্তরিত হয় অংশে তরল স্থানান্তরিত হয় তাকে বলা হয় অভিস্রবণ প্রক্রিয়া। উদাহরণস্বরূপ হচ্ছে পানিতে কিসমিস, কিছুক্ষণ পানিতে কিসমিস ভিজিয়ে রাখলে আহ, কি হয়, ওই পানি আস্তে আস্তে কিসমিসের ভিতর প্রবেশ করে। আহ, এই প্রক্রিয়াকে বলা হয় অভিস্রবণ প্রক্রিয়া। তাহলে মানে একদম এক ঝলকে আর কি, যে এই পার্ট থেকে যে ধরনের কোশ্চেন গুলা আসতে পারে আমি একটু বলে দিলাম। তারপর আছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন, যেটা ওখান থেকেও আসে, ওইটা থেকেও একটু বলে দিই। আচ্ছা, জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগের বৈশিষ্ট্য সমূহ লিখো। জৈব জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগের বৈশিষ্ট্য সমূহ লিখো। যৌগ বলে জৈব যৌগের জৈব যৌগের বৈশিষ্ট্য সমূহ লিখো। বৈশিষ্ট্য সমূহ জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য কি? জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য কি? অজৈব
যৌগের মধ্যে কি? অ্যালকোহল কি? অ্যালকোহলের শ্রেণী বিভাগ সমূহ লিখো। লিখো। অ্যালকোহল অ্যালকোহলের শ্রেণী বিভাগ সমূহ লিখো। এর শ্রেণী বিভাগ সমূহ লিখো। জৈব অ্যাসিড কি? জৈব জৈব অ্যাসিড কি? জৈব অ্যাসিড কি? হ্যাঁ। কি? সাইট্রিক অ্যাসিড ও ফর্মিক অ্যাসিডের সংক্ষিপ্ত ধারণা দাও। সাইট্রিক সাইট্রিক অ্যাসিড ও ফর্মিক অ্যাসিডের সংক্ষিপ্ত ধারণা দাও। অ্যাসিড ও ফর্মিক ফর্মেটিক অ্যাসিডের সাইট্রিক অ্যাসিড ও ফর্মিক অ্যাসিডের সংক্ষিপ্ত ধারণা দাও। সংক্ষিপ্ত ধারণা দাও। ক্লোরোফর্ম কি? ক্লোরোফর্ম কি? ক্লোরোফর্ম দিয়ে কি করে মনে আছে? মানুষকে সেন্সলেস করার অজ্ঞান জন্য করে হ্যাঁ ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। ক্লোরোফর্ম কি? কি? জি, ক্লোরোফর্ম কি? হ্যাঁ, ক্লোরোফর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ক্লোরোফর্ম কে সংক্ষিপ্ত কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের উৎসসমূহ কি? মানে কার্বোহাইড্রেট তো আমরা খাবার থেকে পাই, যেটা আমরা ক্যালোরি বলি, যে খাবার খেলে মোটাসোটা হয়ে যায়, ক্যালোরি গেইন করে। আর মেয়েরা তো এই ব্যাপারে একটু সচেতন বেশি, ছেলেরাও আছে, তবে ছেলেরা একটু কম সচেতন আর কি। আহ, তো ওই যে যে কার্বোহাইড্রেটের উৎসসমূহ কি, অর্থাৎ কার্বোহাইড্রেট কোন কোন খাবার থেকে পাওয়া যায়। যেমন আপনি যদি উম, বলেন যে আমি তো বেশি বেশি মালটা খাই, তাহলে তো আমার ওয়েট বেড়ে যাবে না। তার কারণ হলো মালটার মধ্যে কার্বোহাইড্রেট নাই। অর্থাৎ সরি, আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই, এই বিভিন্ন ধরনের খাবারের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের খাদ্য উপাদান আছে। মানে কোনোটাতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি আছে, আবার কোনোটাতে শুধু কার্বোহাইড্রেট আছে, আবার কোনোটাতে ভিটামিন আছে, কোনোটাতে প্রোটিন আছে, হ্যাঁ কোনোটাতে চর্বি আছে। তো বা কোনোটাতে কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা, একই জিনিস। তো আবার দেখা যায় কোনো কোনো খাবারে কিন্তু মিক্সিংও থাকতে পারে, অর্থাৎ মানে একটা খাবারের মধ্যে হয়তো কয়েকটা খাদ্য উপাদানও থাকতে পারে। তো তার মধ্যে আমি বলেছি যে কার্বোহাইড্রেটের উৎসসমূহ কি। কার্বোহাইড্রেটের মোটা দাগে উৎস হচ্ছে মানে ধান বা ভাত যাই বলেন, গম, আটা, ময়দা, হ্যাঁ, তারপরে এই চিনি, এগুলোর মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট আছে। এবং আহ, কথাটা কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, যে কার্বোহাইড্রেটের উৎস হিসেবে আমি বলতেছি কিন্তু ভাত বা ধান যাই বলেন, ধান, গম, আটা, ময়দা। ওই গম থেকেই তো আটা বা ময়দা এগুলা হয়। সবগুলোর নাম বলতেছি আর কি। মোট কথা হচ্ছে ধান, গম, চিনি, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের উৎস। তার মানে হলো যে আপনি ভাত খাইলেও যেমন আপনার শরীরে কার্বোহাইড্রেট ঢুকবে, আপনি যদি রুটি খান তাইলেও কিন্তু ঢুকবে, আপনি যদি পরোটা খান তাইলেও ঢুকবে।
তো সো যখন আপনারা ডাক্তার হবেন, ডায়াবেটিসের পেশেন্ট যখন আসবে, নিশ্চয়ই এটা তো খুব কমন। আমরা বলি যে রাতে ভাত খাবেন না, রাতে রুটি খাবেন। তো রাতে রুটি খাবেন। এখন যদি পেশেন্ট মনে করে যে আমি রাতে ঠিক আছে ভাত খেলাম না, আমি রুটি খাবো, আমি 5টা রুটি খাবো, তাহলে কিন্তু আর লাভ হলো না। কারণ ওই ভাত খেলেও যেমন ওনার শরীরে কার্বোহাইড্রেট ঢুকতো, রুটি খেলেও কিন্তু কার্বোহাইড্রেট ঢুকবে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার শরীরে কতটুকু কার্বোহাইড্রেট, মানে ম্যাক্সিমাম কতটুকু কার্বোহাইড্রেট ঢোকানো উচিত, মানে রাতে যে আপনি খাবেন। যদি পেশেন্ট মনে করে যে আমি 4টা বা 5টা রুটি খাবো, তাহলে পেশেন্টকে মানে ওইটা বলাই ভালো যে আপনি ইয়ার দরকার নাই, রুটি খাওয়ার দরকার নাই, তার চেয়ে আপনি ভাত খান, সেটাই ভালো। মানে আপনার তো মূল উদ্দেশ্য আসলে আসলে হচ্ছে কি যে ওনার কার্বোহাইড্রেট যাতে বেশি পরিমাণে ঢুকতে না পারে। তো সেজন্য যদি কেউ রাতে আপনার ভাতও খায় তাতেও সমস্যা নেই, কিন্তু সেটার পরিমাণটা আপনাকে নির্ধারণ করে দিতে হবে অ্যাজ এ ডক্টর, যে কতটুকু পরিমাণ মানে ভাত উনি খেতে পারবেন। কারণ আসলে সেম থিং, উৎস তো দুইটাই কার্বোহাইড্রেটের উৎস। ওই রুটি খেলেও যা আর আপনার ভাত খেলেও তা, একটু ডিফারেন্স আছে। কেন মানে বলা হয় যে রুটি খাবেন ভাত খাবেন না, এটা একটু আমাদের জানা দরকার। ভাতটা হচ্ছে সহজপাচ্য, মানে সহজপাচ্য বলতে কি যে আমরা খাবারটা খাওয়ার পর পরই সাথে সাথে অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা ভেঙে শরীরে যে শর্করাটা এটা বেরিয়ে চলে আসে, মানে ভাত থেকে খুব সহজে অল্প সময়ের মধ্যেই। বাট আপনার ওই যে গম থেকে উৎপন্ন যে সমস্ত পদার্থ, মানে সেটা রুটি হোক, ময়দা মানে সরি আটা হোক, ময়দা হোক, সেটা যাই হোক, ওইটা থেকে আপনি যে রুটি বানায় খান কিংবা পরোটা বানায় খান, ওইটা সহজপাচ্য না। ওইটা কিন্তু আপনার বডিতে ভেঙে শর্করা উৎপন্ন হইতে একটু সময় বেশি লাগে। এটাই হচ্ছে মূল বিষয়, যে ভাত না খেয়ে ওই যে রুটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। আর নতুবা একেবারেই কোনো পার্থক্য নাই। কেউ যদি বলে যে না এই রুটি বা পরোটা এবং ভাতের মধ্যে পার্থক্য আছে, আমি বলবো তোমার বুঝার ভুল। তার কারণ হচ্ছে দুইটার মধ্যেই কিন্তু কার্বোহাইড্রেট আছে, দুইটা ভেঙেই কিন্তু শর্করা হয়, কোনো পার্থক্য নেই। পার্থক্যটা হচ্ছে আমাদের বডির যে ডাইজেস্টিভ সিস্টেমের যে ক্যাপাসিটি, সেখানে পার্থক্য আছে। যে ভাতটাকে অল্প সময়ের মধ্যেই ভেঙে সে শর্করা উৎপন্ন করতে পারে, বাট ওই যে আমরা যদি রুটি বা ইয়ে খাই আর কি, পরোটা খাই, সেটা অল্প সময়ের মধ্যে কিন্তু ভেঙে শর্করাটা উৎপন্ন করতে পারে, ওটা সময় বেশি লাগবে। তাহলে একজন ডায়াবেটিসের পেশেন্ট যদি ভাত না খেয়ে রুটি খায়, তাহলে ওই যে শর্করাটা তো দীর্ঘ সময়ে গিয়ে ওনার শরীরে এটা তৈরি হবে, তাহলে উনি একটু সেফ থাকলো। এটা হচ্ছে মূল বিষয়, নাথিং এলস। তো আমার মনে হয় আপনার ধারণাটা মানে আমার নিতে পারছেন যে আমি আসলে কি বুঝাইতে চাইছি। কি স্পষ্ট কিনা? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো তাহলে এখানে ওই যে কার্বোহাইড্রেটের উৎসসমূহ কি বললাম। এছাড়া আরো কিছু খাদ্য আছে যে যেগুলা আপনারা মানে কয়েকটা উপাদান একসাথেই পেতে পারেন। মানে আই মিন ক্যালোরি বলেন কিংবা প্রোটিন বলেন। যেমন ধরেন ডিম, ডিমের মধ্যে ক্যালসিয়াম আছে, হ্যাঁ, প্রোটিন আছে, তারপরে ভিটামিন আছে। তার মানে দেখেন একটার মধ্যেই কিন্তু অনেকগুলো খাদ্য উপাদান আছে। তো এই ধরনের মিক্সিং খাদ্য উপাদান যুক্ত খাদ্য আছে। তো এগুলো আরো আস্তে আস্তে জানবেন। মানে আপনারা তো আরো সামনের ইয়েগুলোতে যখন যাবেন আরো জানবেন, বা নিজেও স্টাডি করতে হবে। যে এই খাবার নিয়ে যদি একটু স্টাডি করেন যে কোন খাবারে কি আছে, তাহলে দেখবেন যে আপনারা যখন ডাক্তার হয়ে প্র্যাকটিস করবেন, তখন ওই পেশেন্টকে মানে আপনি অ্যাডভাইস করতে, মেডিসিনের পাশাপাশি খাবার সম্পর্কে অ্যাডভাইস করতে কিন্তু আপনার অনেক সুবিধা হবে। এবং এট দ্য সেম টাইম পেশেন্টও কিন্তু দ্রুত আরোগ্য লাভ করবেন আরকি। যাই হোক, তাহলে এই কার্বোহাইড্রেট ভেঙে হয় কি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সম্পর্কে আলোচনা করো। গ্লুকোজ মানে শর্করা ভেঙে ওই যে ২ টা পার্ট পাওয়া যায়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সম্পর্কে আলোচনা করো। এটা লিখেন। ফুকটুস। হ্যাঁ। তো তো এই হচ্ছে আ আপনাদের মোটামুটি মোটা দাগে একেবারেই আরকি, যে যেগুলা থেকে প্রশ্ন হওয়ার মতো আমি একটু আজকে ইয়ে করে দিলাম। কিন্তু
আপনারা অবশ্যই পাবেন আমার কাছ থেকে, সাজেশন পাবেন। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখি। নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের দেখি আজকে হলো 19 তারিখ, নেক্সট স্যাটারডে হলো 26 তারিখ। দেখি আমি এট বেস্ট ট্রাই করব যে 26 তারিখ আপনাদেরকে এই সাবজেক্টটার উপরে একটা সাজেশন দিতে পারি কিনা আমি চেষ্টা করব। মানে 100% কথা দিচ্ছি না, ব্যস্ত থাকি তো, তারপর আমি চেষ্টা করব। এটা আমার মাথায় আছে। আর আমি মোটা দাগে একটু বলে দিলাম, আপনারা এই জিনিসগুলো যদি এখন থেকে একটু একটু পড়েন, জানতে পারেন, প্লাস পরীক্ষা এখান থেকে এই টপিকগুলোর উপর থেকে কোশ্চেন হয় আর কি। ঠিক আছে? তো ভালো থাকবেন আর স্যার পড়তে থাকেন। হ্যাঁ, বলেন। স্যার আপনার নাম্বারটা একটু আমি ব্যক্তিগতভাবে কথা বলতে চাচ্ছি যদি। ফোন নাম্বার? হ্যাঁ, জি লিখে স্যার। নেন, হ্যাঁ লিখে নেন। 019 09 3269 3269 8472। 8472। হ্যাঁ, এটা ডাইরেক্ট এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার এই নাম্বারটা। আমি এই ক্লাস শেষে আপনি কি ফ্রি থাকবেন? আমি একটু কথা বলবো 2 থেকে 3 মিনিট। আচ্ছা ঠিক আছে, যদি আপনি কোনো কথা বলতে চান বললেন। তো আজকের মতো এখানেই শেষ। আমি বরং একটু সময় বেশি নিয়ে নিয়েছি, ওই মাথা দিয়ে আসলে আমি ঢুকতে পারতেছিলাম না, মানে মনে সম্ভবত নেট একটু প্রবলেম করতেছিল। যাই হোক, তো ভালো থাকবেন। একটু একটু করে পড়তে থাকেন আর কি। হ্যাঁ, পরীক্ষা তো আগামী মাসেই, বা তাহলে তারপর মাসে। আপনাদের ঢাকার অনুষ্ঠানটা কোথায় হবে? এটা হবে একদম মতিঝিল, ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল, এসডি হুমি সদন, জারকে মিশন রোড, মানে যেটাতে আপনারা অলরেডি এডমিটেড আর কি। এটার এই যে এখানেই হবে। আপনাদেরকে মানে আরো কনফার্ম জানানো হবে। এটা আমি মিটিং করেছি তো গত সপ্তাহে সবাইকে নিয়ে। তো একটু আলোচনা করে মোটামুটি সিদ্ধান্ত আছে এটা আমাদের। তো তারপর আপনারা অফিসিয়ালি তো জানবেনই। তো এটা আমি বললাম আর কি। এবং এটা চাচ্ছি যে আপনাদের সাথে সবারই আমাদের দেখা হোক, একটা প্রোগ্রাম হোক, আপনারা কিছু আইডিয়া পান পরীক্ষা সম্পর্কে, আরো অনেক কিছু আর কি। যাই হোক, আপনারা জানবেন। হ্যাঁ, ঠিক আছে। তো ভালো থাকেন সবাই।